খোরশেদুল আওড়ালেন। বিট্টু মস্তান? জি, জিপে বসা ছেলেটাই বিল্টুপ। পালের গোধা এক ডাকে সবাই বিল্টুপ নামে চেনে। ওর ভয়ে যে এই এলাকা না শুধু চারপাশের সব এলাকা কাঁপে। এসেছেন তো শখে, আস্তে ধীরে বুঝে যাবেন। খোরশেদুল অবিশ্বাস্য কণ্ঠে বললেন, কি যে বলছেন আপনারা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বর্তমানেও এরকম হয়? একটা গ্যাং দিনের বেলায় এসব মারপিট করে, গুন্ডামি করে, আর কেউ কিচ্ছু বলে না? অন্যজন জানালেন। কি বলবে ভাই, কারা তো সাহস, যে ধরুন আপনার মতো ওদেরকে ভালো করে না চিনে কিছু বললে যায়, চোখ মুখ ফাটিয়ে ঘরে ফেরে। প্রাণের মায়া তো সবারই আছে বলুন। তিনি অবাক হয়ে বললেন, সাধারণ মানুষ কিছু বলে না বুঝলাম, কিন্তু দেশে কি আইন কানুন নেই? আপনারা পুলিশে কমপ্লেইন দিচ্ছেন না কেন? উপস্থিত চারজন হেসে উঠলেন। আশ্চর্য হলেন খোরশেদুল এমন গুরুতর কথায় হাসির কি হলো। দোকানি শুধালেন। আপনি জানেন বিল্টুপকে? খোরশেদুলের চোখে মুখে আগ্রহ। উনি বললেন, ও হলো স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদারের ছেলে। ওর নামে পুলিশ কমপ্লেন দেবে কার সাধ্য আছে বলুন তো? আর দিলেও বিল্টুপ তো জেলে টিকবেই না, বরং যে ওকে জেলে ভরার সাহস করবে সে শেষ। বাকরুদ্ধ খোরশেদুল। বিহল চোখ দুটো ঘুরে এলো ওপারের ছেলের সভা হতে। নির্জীব দৃষ্টি পড়ে রইল ফর্সা স্বাস্থ্যবান আগোছালো শার্ট পরোয়া বিলাই চোখের তীব্রর ওপর। একজন শুধালেন। বাড়িতে মেয়ে আছে ভাই। বিলম্বে জবাব এলো। জি। সাবধানে থাকতে বলবেন, ওদের খপ্পরে পড়লে কি হয়। এটা তো ডেমো দেখলেন, আমার ভাই পুরাতন, এসব জানি। খোরশেদুল ঘেমে গেছেন। সুতির পাঞ্জাবি লেপটে গিয়েছে পিঠে। গতিতে দুশ্চিন্তায় হাবুডুবু খেলেন। ঘরের দুটো শেয়ানা মেয়ে, স্কুল কলেজে যাতায়াত অহর্নিশ। এরকম পরিস্থিতি হলে কিভাবে কি করবেন বুঝতে বাকি নেই। এই এলাকায় আসা জীবনের মস্ত বড় ভুল। দোকানি শুধালেন। চায়ে কয় চামচ চিনি দেবো ভাই? সম্বিত ফিরল ওনার। ফ্যাঁস ফ্যাঁসে জবাব দিলেন। না, খাবো না, আসি আজ। বাজারের ভারী ব্যাগটা হাতে তুলে টিনের ছাউনি থেকে বেরিয়ে এলেন খোরশেদুল। গন্তব্যে হাঁটা ধরলেন টালমাটাল কদমে। বাকিরা বলাবলি করল, গল্প শুনে ঘাবড়ে গেছে। দেখলে না জানি ক ঘন্টা অজ্ঞান হয়ে থাকতো। কড়াইয়ে মুরগির মাংসের মধ্যে দুধ ঢাললেন সালমা বেগম। রোস্টের ঘ্রাণ তখন ছোটাছুটি করছে বাড়িময়। সেকেন্ডে জলে মিশে দুধ ফুটতে শুরু করে। তুলতুলে চিকেনগুলো ঢেকে যায় আড়ালে। সে রান্নার দিকে সূক্ষ্মভাবে চেয়ে আছে একজোড়া সুশ্রী মনোযোগী চোখ। মস্তিষ্কের সবটুকু প্রণিধান খাটিয়েছে সে আবার দেখছে। সালমা বেগম ঢেকে দিলেন তরকারি। ফিরে চাইলেন এদিক। ভ্রু কুটিয়ে শুধালেন। গরমের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে যা। রিনঝিনে কণ্ঠের নম্র আবদার এলো। বাকিটুকু আমি করব মনি। মৃদু হাসলেন সালমা। তুষ্ট চোখে দেখলেন সমক্ষের মেয়েটিকে। কাটা কম্পাস দিয়ে অঙ্কিত নির্খুঁত গোলাকার মুখটা যখনই দেখেন, ভেতরটা লুকিয়ে আসে হিমে। পুষ্পিতা নামের মতন সিদ্ধ হুবহু, টুকটুকে সজীব গোলাপের ন্যায় ললিত শুভ্র একখানা আদল। সকাল থেকে অনেক করেছিস, আর কিছু লাগবে না। একটু বিশ্রাম নে যা। বিশ্রাম লাগবে না আমার, আমি সালাদ কেটে দিই। সালমা হার মেনে বললেন। আচ্ছা দে। সেকেন্ডে বটি নিয়ে বসে গেল পুষ্পিতা। শশা লেবু আর গাজর কাটায় ব্যস্ত হলো পেল্লভস্ত যুগল। সালমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। পুষ্পিতার মনোনিবেশ তখন বটির ধারে। নিপুণ হাতের কাছে খুদ পা মুশকিল। ভদ্রমহিলার ঠোঁটে হাসি লেখেলায়। এমন সময় লম্বা ভারে নিঃশ্বাসে বক্ষপট ওঠানামা করে। পুষ্পিতার প্রতি অলীক মায়া ছাড়িয়ে আসে কোটরে। এত সুন্দরী গুণী মেয়ে, অথচ অনাথ, মা নেই বাপ থেকেও না। তিনি যথেষ্ট চেষ্টা করেন ওকে আদর করার, আগলে রাখার, কিন্তু মা সমতুল্য হয় কি? তার চিন্তার মধ্যেই কলিং বেল বাজল। সালমা হাঁক ছাড়লেন। মিথিলা, দরজাটা খুলে দে তো, তোর বাবা এলেন বোধ হয়। অবিলম্বে জবাব এলো। পারবো না আমি। চোখ মুখ কুচকে ফেললেন সালমা। বিড়বিড় করলেন। বেয়াদব। পুষ্পিতা কাজ ফেলে উঠে দাঁড়ালো। আমি যাচ্ছি। ছিটকিনি খুলতেই খোরশেদুলের শুষ্ক মুখের দেখা মিলল। চেহারায় অন্ধকার। পুষ্পিতাকে দেখেই প্রকট হলো তা। ভ্রু যুগলে ভাঁজ পড়ল অচিরে। বাজারের ব্যাগ এগিয়ে দিলেন। থমথমে গলায় বললেন। মাছ আছে, নামিয়ে রাখ। পুষ্পিতা ঘাড় কাত করল। নম্র গলায় শুধালো। পানি দেবো খালুজান? চেয়েছি তোর কাছে। কঠোর কণ্ঠে মাথা নামালো পুষ্পিতা। ব্যাগ হাতে চুপচাপ চলে গেল। খোরশেদুল তিক্ত চোখ মুখে এসে কঠোর সোফায় বসলেন।
চিন্তিত ভঙ্গিতে মাথা এলিয়ে দিলেন পেছনে। পেশায় একজন সরকারি কর্মচারী তিনি, সদ্য ট্রান্সফার হয়েছেন। পরশুই উঠলেন এ বাড়িতে, এর মধ্যে আবার এলাকা ছাড়বেন কি করে? বাসায় বা এত রাতারাতি পাবেন কোথায়? পানি হাতে এলেন সালমা বেগম। স্বামীর ফ্যাকাশে মুখমণ্ডল দেখে ভাঁজ পড়ল কপাটে। উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কি হয়েছে? খোরশেদুল চোখ মেলালেন, সোজা হয়ে বসলেন, গ্লাস ফাঁকা করে বললেন, ছেলে মেয়ে কোথায়? ঘরেই তো। ডাকো। রাহাত, মিথিলা, বাবা ডাকছেন। এক ডাকে চপল পায়ে হাজির হলো রাহাত। ঝাঁকড়া চুল অবিন্যস্তভাবে হেলে দুলে উঠল। কিশোর রাহাত সপ্তম শ্রেণীতে পা রেখেছে কেবল। আত্মীয় স্বজনের কাছে গুলটু নামে পরিচিত সে। একেবারে গাল টিপে চুমু খাওয়ার মতন কিউট, অথচ মিথিলার চেহারায় বিরক্ত। এই হুটার ডাকাতি তার চূড়ান্ত অপছন্দের। এসে দাঁড়াতে দুজনকে একবার একবার দেখলেন খুরশেদুল। বললেন, বসো। রাহাত মায়ের কোল ঘেঁষে বসলেও মিথিলা বসল বাবার মুখোমুখি। একটু আটটু অনুচিন্তন ঝেঁকে বসল মাথায়। বাবা কি কিছু জেনে ফেলল? খোরশেদুল স্ত্রীর দিক চেয়ে বললেন। পুষ্পিতাকে ডাকো। ডাক শুনে ঝড়ের বেগে উপস্থিত হলো সে। বাজার গোছানো ময়লা হাতটা ওড়নায় মুছতে মুছতে বাসর ঘরের এক কোনায় দাঁড়ালো। সবার উৎসুক চাউনির মধ্যেই সালমা প্রশ্ন ছুড়লেন, কিছু কি হয়েছে? খোরশেদুল দীর্ঘশ্বাস ফেললেন। উত্তরে মিথিলার দিক চেয়ে বললেন, তুমি বলেছিলে এই এলাকাটা ভালো, মেইন রোড পাশে, যাতায়াতের সুবিধা। আমিও সব কিছু দেখে পছন্দ করেছিলাম, কিন্তু এলাকা উন্নত হলেও এখানকার মানুষগুলো একদম ভালো নয়। ভালো মতো খোঁজ না নিয়ে ডিরেক্ট এখানে শিফট হওয়া চরম ভুল হয়ে গেছে। মিথিলা উসকুসে ভঙ্গিতে শুধালো। কেন বাবা, বাসাটা তো খুব সুন্দর। তিনি বললেন, বাসার কথা বলছি না, পাড়ার কথা বললাম। এই পাড়ায় কিছু অভদ্র ছেলেপেলের আনাগোনা আছে। বলা যায় একটা পাওয়ারফুল গ্যাং। মাস্তানি করে বেড়ায় সারাদিন, খোলামেলা গুন্ডামি চলে। বিট্টু মস্তান নামে এক ছেলে সেই গুন্ডা দলের লিডার। মন্ত্রীর ছেলে বলে সবাই ভয় পায়। মারপিট, চাঁদাবাজি, আর আজ তো আমার সামনেই এক মেয়েকে। থামলেন তিনি। চেহারার অস্বস্তির প্রবল ছাপ। ছোট ছোট ছেলে মেয়েদের সামনে ওসব বলার রুচি হলো না। সালমা আতকে বললেন, কি সাংঘাতিক! এরকম হলে এই এলাকায় থাকবো কি করে? খোরশেদুল বললেন, তোমরা সাবধানে চলাফেরা করবে, নেকাব ছাড়া বাইরে কেউ যাবে না। মিথিলা, তোমাকে বলছি, আগে যেমন যখন তখন বেরিয়েছো তা তো একবারেই করবে না। ওদের হাত অনেক লম্বা, একবার চোখে পড়লে আমাদের মতো সাধারণ মানুষের করার কিছুই থাকবে না, বুঝতে পেরেছো? মিথিলা নিম্নাষ্ঠ চেপে চুপ করে রইল। এই গ্যাং সম্পর্কে ওর থেকে ভালো কে জানে? খোরশেদুল ঠান্ডা চোখে জড়সড় হয়ে দাঁড়ানো পুষ্পিতার দিক চাইলেন। কথাটা তোকেও বলেছি, খুব দরকার ছাড়া তুই বারান্দায়ও পা রাখবি না। পুষ্পিতা একটু নড়ে চড়ে ওঠে। অবিলম্বে বরাবরের ন্যায় ঘাড় কাত করে। মুহূর্তে মেজাজ বিগড়ার মিথিলার। বাবার এমন হুঁশিয়ারির যথার্থ অর্থ সে জানে বোঝে। পুষ্পিতা দেখতে সুন্দরী কিনা ওপর থেকে নিশ্চুপ রইল, ভেতর ভেতর ফুঁসে উঠল সেই সৌন্দর্যের প্রতি। সালমা বললেন, ও তো বেরই হয় না, আর এখন তো পরীক্ষাও শেষ। অনার্সে ভর্তির আগে ওর আর বাইরে কাজ নেই। শুধু বাইরের নয়, রাস্তা দিয়ে পরিষ্কার সামনের বারান্দাটা দেখা যায়, তাই ওখানেও ওকে পাঠাবে না। মিথিলার বিরক্ত লাগছে সবকিছু। অধৈর্য কণ্ঠে বললেন, এখন রুমে যাই আব্বু। যাও। পুষ্পিতাকে একবার তপ্ত আঁখিতে দেখে রুমে ঢুকল। এদিকে মেয়েটার মুখ আতঙ্কে ছোট হয়ে আছে। মাথায় ঘুরছে বিট্টু মাস্তান নাম। কাছাকাছি একটা শিশু পার্ক আছে শুনেছিল। রাতকে নিয়ে ইচ্ছেও ছিল যাওয়ার, কিন্তু এরকম হলে ও তো বাইরে পাও রাখতে পারবে না। এমনিতে যা ভিত শোয়। মিথিলা কক্ষে এসে কটমট করলো। ফোন তুলল হাতে। ব্যস্তভাবে ডায়াল হলো নাহিদ লেখা নম্বরে। ওপাশের ব্যক্তিটা ফোন হাতেই রেখেছিল। সেকেন্ডে রিসিভ হলো কল। অনুযোগ জানালো, ফোন ধরছিলে না কেন? আর এখন সময় হলো তোমার ফোন করার? মিথিলা চাপা কণ্ঠে ধমক ছুড়ল। চুপ, ফোন করেছি এটাই বেশি। কি করেছো তুমি? নাহিদ বুঝতে না পেরে বলল, কি করলাম? এলাকায় এসেছি মাত্র 2 দিন, এরই মধ্যে বাবার কানে তোমার বন্ধুর কথা চলে গিয়েছে। দলবল মিলে নাকি একটা মেয়ের সাথে কি করেছো? নাহিদ উদ্বিগ্ন বলল, কখন? না না, আমি কিছু করিনি। আমি এলামই একটু আগে। যা করার ওরা করেছে, কিন্তু আঙ্কেল দেখলেন কখন? ওসব আমি জানি না। বাবা যদি জানতে পারে তুমি ওই গুন্ডা মিন্টুর বন্ধু, জীবনও তোমার সাথে আমাকে বিয়ে দেবে না। মানে এটা কি? বন্ধুর সাথে বিয়ে কি সম্পর্ক?
সম্পর্ক আছে, অবশ্যই আছে। যে ছেলে একটা গুন্ডার লেজ ধরে ঘোরে, আমিও বা তাকে বিয়ে করতে যাব কোন দুঃখে? নাহিদের স্বর পুরু হলো। কি বলতে চাও? মিথিলা কাট কাট জবাব দিল।